This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ নমস্কার শুরু করছি আজকের টিভি9 স্পেশাল আজকের স্পেশালে দুটো ইস্যু প্রথম বিষয় হচ্ছে কোভিড কাঁটা করোনা আক্রান্তের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে রাজ্যে দেশে সর্বত্র আমরা কোভিড বিধি ভুলেই গেছি এগুলো মনে রাখা কতটা দরকার বলবো আজ টিভি9 স্পেশালে আর আমাদের দ্বিতীয় ইস্যু কেন গুরুত্বপূর্ণ তা বলার জন্য কয়েকটা শব্দ যথেষ্ট পরের ইস্যু মিলে গরমিল মানে শিশুদের খাবার গন্ডগোল গত শিক্ষাবর্ষে তথ্য বলছে 40% মানে প্রতি 5 জনের 2 জন পড়ুয়া মিড ডে মিলই খায়নি কেন শুধু তাই নয় ড্রপ আউটের তথ্য ভয় ধরাতে পারে বাস্তব ছবিটা কি দেখাবো আজকের টিভি9 স্পেশালে শুরু করি কোভিড দিয়ে 5 বছর ধরে যে শব্দটাকে বেশি করে শুনেছে চিনে ফেলেছে দুনিয়া যার উৎপত্তি চীন থেকে তার নাম হচ্ছে কোভিড 2020-তে যার প্রথম ছোবলে ছারখার হয়ে গিয়েছিল গোটা দুনিয়া তারপর দ্বিতীয় তৃতীয় ঢেউয়ের ধাক্কা হাড়ে হাড়ে টের পেয়েছে বিশ্ব আবার কোভিড যেটা কখনো হয়নি তা এবার দেখা যাচ্ছে তা হলো এই প্রথম দেশের করোনা মানচিত্রে প্রথম 3টি নামের মধ্যে হচ্ছে আমাদের রাজ্য বাংলা কয়েক সপ্তাহ আগেও কিন্তু পরিস্থিতিটা এমন ছিল না ফের করোনার চোখ রাঙানি বাংলায় বেড়ে চলেছে কোভিড কেস মাত্র 10 দিনে রাজ্যে সংক্রমিতের সংখ্যা 12 থেকে বেড়ে হয়েছে 596 গত 24 ঘন্টায় রাজ্যে সংক্রমিতের সংখ্যা 58 দেশে এই দফায় মোট সংক্রমিত 5364 জন চিন্তার বিষয় হলো সংক্রমণের নিরিখে কেরল গুজরাটের পরই রয়েছে এই বাংলা যেটা করোনা আবহে কখনো হয়নি কিন্তু এবার এই গন্ডগোলের মূলে কারা গতকাল যে সংখ্যাটা ছিল 685 জন আজকে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 3390 জন তাহলে কি কোভিডে আক্রান্তের সংখ্যা বাড়ছে না আমরা টেস্টের সংখ্যা বাড়াচ্ছি এই কোভিডটা কি কোভিড এই কোভিডটা একটা ওমিক্রন ভ্যারিয়েন্টের কোভিড বেশিরভাগ ক্ষেত্রে এনবি 1.8.1 অথবা LF.7 এই দুটো ভ্যারিয়েন্টই গন্ডগোল করছে আচ্ছা এবার কোভিডে কি দেখা যাচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন দেখা যাচ্ছে গা হাত পায়ে অসহ্য ব্যথা এবং অনেকটা নিজে নিজেই কিন্তু সেটা ঠিক হয়ে যাচ্ছে এই করোনায় মৃত্যুহার কম কিন্তু যারা মারা যাচ্ছেন সেটা কোন কারণে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোমরবিডিটি তাদেরই যত বিপদ অ্যাটলিস্ট যাদের ইনফেকশন হওয়ার পসিবিলিটি আছে জ্বর সর্দি কাশি আপার রেসপিরেটরি ট্র্যাক সিমটমস হচ্ছে তাদেরকে আমি বলবো তারা নিশ্চয়ই মাস্ক পরে থাকবেন যাতে তারা না ছড়িয়ে দেন এবং যে কোমরবিড ডিজিজ যাদের আছে তারা যদি বাইরে বেরোতে হয় মাস্ক ইউজ করুন যারা আনকন্ট্রোল ডায়াবেটিস যারা খুব মোটাসোটা যারা হাঁপানিতে ভোগেন যাদের হার্টের অসুখ আছে যারা দীর্ঘদিন ধরে স্টেরয়েড খাচ্ছেন যারা ক্যান্সার পেশেন্ট ক্যান্সার কেমোথেরাপি নেন তারা এই সময়টা একটু ঘরের ভেতরে থাকুন বা বাইরে বেরোলে কোভিডের যে প্রোটোকলটা অবশ্যই মেনটেন করুন অন্তত মাস্ক পরুন হাত ধুন তাহলে চিন্তার তো কারণ আছে তো সবার ক্ষেত্রে নয় যদিও এই প্রেক্ষাপটে কেন্দ্রের কোভিড সতর্কবিধি কি বলছে আপনাদের দেখাই ভালো করে একটুখানি দেখে নিন বিগ ওয়ালে পিসিআর কে প্লে করতে বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে সতর্কবিধি কি রয়েছে বাজার ভিড় এলাকা হাসপাতালে 1 মিটার দূরত্ব সেই পুরনো কথা 1 মিটার দূরত্ব বজায় রাখুন আর কোভিড আবহে করমর্দন কোলাকুলি নয় এড়িয়ে চলুন বাড়ির মধ্যে সামাজিক অনুষ্ঠান এড়ানোই ভালো আর বাড়ির মধ্যে বাইরের লোকের প্রবেশ কম হওয়া ভালো আর জল সাবান দিয়ে সব সময় হাত পরিষ্কার রাখুন মানে বারবার হাত ধুন যেটা আগেও ছিল জল সাবান ছাড়া স্যানিটাইজারের ব্যবহারে জোর দেওয়ার কথাও বিশেষজ্ঞরা বলছেন আর হাঁচি কাশির সময় রুমাল দিয়ে নাক মুখ
ঢাকুন এবং মাস্ক ব্যবহার করুন। ব্যবহৃত রুমাল ফেলতে হবে টিস্যু বা ডাস্টবিনে, এদিকে ওদিকে নয়। চোখ নাক মুখ স্পর্শের আগে ধুতে হবে, বারবার হাত ধুতে হবে এবং জ্বর সর্দি শ্বাসকষ্টে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং জ্বর কাশির উপসর্গযুক্ত ব্যক্তির সঙ্গে দূরত্ব বজায় রাখতে হবে, যেগুলো আমরা ইতিমধ্যে ভুলতে বসেছিলাম। চিকিৎসকরা বলছেন উদ্বেগ নয়, চোখ কান খোলা রাখুন। তাদের কাছে এটা একটা মিনি আউটব্রেক। মাস্ক পরা, ভিড় এড়িয়ে চলা, কোভিডের সময় আমরা যেটা মেনে চলেছিলাম ঠিক সেভাবে চললে কোনো চিন্তা নেই। প্রোভাইডেড আপনার বডি ইমিউনিটি ভালো হয় এবং আপনার ভ্যাকসিনের সবকটা ডোজ নেওয়া আছে, তাহলে আপনি যে খুব একটা মারাত্মক ব্যাধিতে ভুগবেন না সেটা মানুষ এখন বুঝে গেছেন। সেই কারণের জন্য হয়তো এখন মানুষ অতটা আশঙ্কা আমি দেখছি জনগণের মধ্যে অতটা নেই এবং সেটা একদিক থেকে ভালো। একটু ওয়াকিবহাল থাকা জরুরি, ভিজিলেন্ট থাকা জরুরি, কিন্তু অযথা অ্যালার্ম বেল প্রেস করার মতো পর্যায়ে আমরা এখনো পৌঁছইনি। গোটা রাজ্যে একটু একটু করে থাবা বসাচ্ছে এই করোনা। উত্তরবঙ্গেও কিন্তু ছড়াচ্ছে রোগ। খাস উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড আক্রান্ত এক বিভাগীয় প্রধান। এই পরিস্থিতিতে সতর্ক থাকার বার্তা দিচ্ছে স্বাস্থ্য দপ্তর। কিন্তু প্রশ্ন উঠছে, কোভিড রোগী ও কোভিড আক্রান্ত কিনা তা চিহ্নিত করতে নিজেরা কি সতর্ক স্বাস্থ্য দপ্তর? কারণ উত্তরবঙ্গ মেডিকেলে অত্যাধুনিক ল্যাবের স্যাম্পেলের অভাবে কোভিড টেস্ট কার্যত বন্ধের মুখে। ইতিউতি কিছু টেস্ট হয় মাত্র, কিট মজুদ আছে, কিন্তু জেলা থেকে সেভাবে নমুনাই যে আসে না। গত 2 সপ্তাহে মাত্র দুটি নমুনা এসেছিল ডিআরডিএল এ। সারাদিন ল্যাব কর্মীরা কার্যত মাছি তাড়াচ্ছেন। এ রাজ্যে রোজ একটু একটু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক বিভাগীয় প্রধান এবার কোভিড আক্রান্ত। স্বাস্থ্য দপ্তর বলছে আতঙ্কে নয়, সতর্ক থাকুন। কিন্তু বাস্তবে স্বাস্থ্য দপ্তর নিজেরাই সতর্ক কিনা সেই প্রশ্নটা কিন্তু সামনে উঠে আসছে। দীর্ঘ এই সময়কালে কোভিড টেস্ট বাস্তবে প্রায় বন্ধ হয়ে গিয়েছে। গত 2 সপ্তাহে জেলায় জেলায় মাত্র 2টো নমুনা এসেছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের অত্যাধুনিক ওই ভিআরডিএল ল্যাবে। নমুনার অভাবে কার্যত কোভিড টেস্ট হচ্ছে না। ল্যাবের কর্তারা বলছেন অন্যান্য আনুষঙ্গিক টেস্টগুলো হচ্ছে, কিন্তু জেলা থেকে নমুনা আসছে না। আর হাসপাতাল বা মেডিকেল কলেজের কর্তারা বলছেন এক্ষেত্রে এই কোভিডের বর্তমান পরিস্থিতিতে আদৌ রোগীকে ওই টেস্ট করতে হবে কিনা তা চিকিৎসকদের উপরই ছেড়ে দেওয়া হচ্ছে। নির্দিষ্ট কোনো প্রোটোকল বা সরকারি নির্দেশিকা নেই বা এমন কোনো বাধ্যবাধকতা নেই যে কোভিড টেস্ট করতে হবে। প্রশ্ন উঠছে, কেন জেলায় জেলায় সম্ভাব্য রোগীদের চিহ্নিত করে যারা বিভিন্ন সরকারি পরিকাঠামোয় ডাক্তার দেখাচ্ছেন বা বেসরকারি পরিকাঠামোয় ডাক্তার দেখাচ্ছেন তাদের ক্ষেত্রে কোভিড টেস্ট করতে কোনো নির্দেশিকা কেন দেওয়া হচ্ছে না? অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে বসে ল্যাব কর্মীরা, কিন্তু কোভিড পরীক্ষার কোনো বালাই নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে কোভিডের বর্তমান রূপ আরও দ্রুত ছড়ায়। যাদের কোমরবিডিটি আছে তাদের সতর্ক থাকতে হবে, কিন্তু কারো যে করোনা হয়েছে তা ধরা পড়বে কিভাবে? কোনো টেস্টই যে হচ্ছে না, এই নিয়ে তো কোনো রকম প্রচারও নেই স্বাস্থ্য দফতরে। কমন রেসপিরেটরি ইনফেকশন এই ধরনের সিমটমস নিয়ে পেশেন্টরা প্রথমে আউটডোরে আসবে। সেখানে যদি ডাক্তার মনে করে তার কোভিড টেস্টের প্রয়োজন অ্যাকর্ডিং টু দ্য সিমটমস এবং সমস্ত দেখে সেখানেই তারা স্যাম্পল টেস্টের জন্য পাঠাবে। নিজের থেকে টেস্ট করবার কোনো দরকার নেই। ডিপেন্ড করছে অন দ্য সিমটমসের উপরে। আমাদের ল্যাবরেটরি ভিআরডিএল ল্যাবরেটরি এখানে রয়েছে, তাদের কাছে কিটও রয়েছে। তো সেখানে যখনই স্যাম্পল আসে আমরা টেস্ট করি। হ্যাঁ, অবভিয়াসলি স্যাম্পলের পরিমাণটা কম। কিন্তু কাদের দরকার বলুন তো এই কোভিড টেস্ট? কেন্দ্রের গাইডলাইন বলছে, কি বলছে? 2 সপ্তাহের মধ্যে বিদেশ থেকে ফিরে যাদের জ্বর সর্দি কাশির উপসর্গ দেখা দিয়েছে, উপসর্গযুক্ত সব স্তরের স্বাস্থ্যকর্মী, কোভিড পজিটিভের সংস্পর্শে আসা মানুষ, যিনি শ্বাসকষ্ট ইনফ্লুয়েঞ্জা উপসর্গে সংক্রমিত হয়েছেন তার দরকার পরীক্ষার, এবং সংক্রমিতের সঙ্গে একই ঘরে বসবাসকারীরও দরকার রয়েছে টেস্টের। চিকিৎসকরা তাই বারবার বলছেন টেস্টিং এর কোনো বিকল্প নেই। টেস্টিংয়ের সংখ্যা বাড়াতে হবে এবং তার সঙ্গে সঙ্গে কোভিড যাতে আর স্প্রেড না করে সেক্ষেত্রে মিনিমাম যেটুকু মেজার্স, ম্যাক্সিমাম মেজার্সের কথা কিছু বলছি না, মিনিমাম যেটুকু মেজার্স সেটুকু নিতে হবে।
এবং সিমটমস দেখা দিলে যে এটা তো নর্মাল ভাইরাল ফিভার, দুদিনে কমে যাবে, যাব না, কিছু করব না, সেই গা ছাড়া অ্যাটিটিউডটা যেন না দেখা যায়। এবার যেটা প্রশ্ন, টেস্টের পর যদি কোভিড ধরা পড়ে তাহলে কি করবেন? অনেকেই বলছেন ভ্যাকসিন কতটা প্রয়োজনীয় নিতে হবে। ডাক্তাররা বলছেন এটা প্রমাণিত যে ভ্যাকসিনেশন করেই কোভিড নিয়ন্ত্রণে আসে। এই প্রেক্ষাপটে ভ্যাকসিন নিয়ে নতুন ভ্যারিয়েন্ট চিন্তা ভাবনার সময় এসেছে বলে মনে করছেন চিকিৎসকদের একাংশই। আমাদের যদি এরকম দেখা যায় যে আমাদের হসপিটালাইজেশনের সংখ্যা বেশ অনেক হচ্ছে, এবার যদি হোপফুলি মর্টালিটি বেশি হবে না, কিন্তু যদি কিছু মর্টালিটি হয় তাহলে নিশ্চয়ই ভ্যাকসিন রিকনসিডার করে আবার শুরু করা হবে। আমার মনে হয় আমাদের সে প্রিপেয়ারনেসও আছে, অ্যান্ড গভর্নমেন্ট অলসো হ্যাজ দ্য মেন্টালিটি টু ডু ইট। কিন্তু সিভিয়ার ডিজিজ হওয়া দরকার, কারণ সেটা প্রিভেন্ট করার জন্যই ভ্যাকসিন। মাইল্ড ডিজিজের জন্য ভ্যাকসিন দিয়ে যদি ভ্যাকসিনের অ্যাডভার্স এফেক্ট ফেস করতে হয় তাহলে দ্যাট উড বি দ্য রং থিং। এই কোভিড নিয়ে কিন্তু বিতর্কও আছে। কেন্দ্র জারি করেছে অ্যাডভাইজারি, রাজ্যের মুখে কিন্তু কুলুপ। জনস্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য ভবনের নির্দেশিকায় ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। এক নির্দেশিকা আর তাতেই বিতর্ক তৈরি হতে সময় লাগলো না। জনস্বাস্থ্যে অস্বাস্থ্যকর বার্তা জারির অভিযোগ উঠল স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে। বিরোধী চিকিৎসক সংগঠনগুলির বক্তব্য, সম্প্রতি স্বাস্থ্য দপ্তরের তরফে রাজ্যের সবকটি মেডিকেল কলেজকে হোয়াটসঅ্যাপে বার্তা দেওয়া হয়েছে যে সেখানকার কোনো সরকারি চিকিৎসক জনস্বাস্থ্য সম্পর্কিত কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। এই যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে, আশ্চর্য লাগে। একটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সরকারি বিজ্ঞপ্তি চলে কিসে না সামাজিক মাধ্যমে। এই তথ্য যেন চেপে রাখার প্রচেষ্টা কেন? সংবাদ মাধ্যমে লিখে পাঠান যে স্বাস্থ্য দপ্তরের কোনো রকম সত্যতা পরিসংখ্যান সামাজিক মাধ্যমে দেওয়া হবে না, সরকারি মাধ্যমে দিক। যে কারণে তার অসুখ, যে কারণে তার মৃত্যু, সেটাই বলবো। এটা চাপা দেওয়ার কোনো অধিকার কোনো রাজ্যের কোনো স্বাস্থ্য দপ্তরের নেই। এটা মানে হচ্ছে সত্য গোপন করা। আমাদের এই রাজ্যে স্বাস্থ্য দপ্তর দুর্নীতি ঢাকতে সত্য গোপন করছে, এমনকি মহামারী যাতে না হয় সেটা ব্যবস্থা না করে মানে রোগের কারণ সেটাকেও ঢাকবার চেষ্টা করছে। স্বাস্থ্য ভবনের শীর্ষকর্তাদের বক্তব্য, ভিন্ন মুখে তথ্য ছড়ালে তথ্যের হাত ধরে বিভ্রান্তি তৈরি হতে পারে, জনমানসে আতঙ্কের পরিবেশ তৈরি হতে পারে। সেই কারণেই ইনস্টিটিউশনাল যারা হেড রয়েছেন, প্রিন্সিপাল, ডিরেক্টর, তারা এই বিষয়ে কথা বলবেন, এমনটাই স্বাস্থ্য দপ্তরের তরফে বার্তা দিয়ে বোঝানো হচ্ছে। একদিকে স্বাস্থ্য বিতর্ক আর শিক্ষা, সেখানে তো হাজার গোলমাল। মিড ডে মিলে কোথাও টিকটিকি, সাপ, ব্যাং, আরশোলা, কত কি দেখেছি, ট্যালট্যালে ডাল আর সেদ্ধ ভাত, এসব তো ছিলই। তার ফল কি হলো? খাবারই মুখে তুলতে পারছে না পড়ুয়ারা। কেন্দ্রের রিপোর্টে উঠে এসেছে আরেকটা মারাত্মক তথ্য, যেসব ছাত্রছাত্রীরা খাবার খাচ্ছে না সেই টাকা কোথায় যাচ্ছে, সেই প্রশ্ন তো রয়েছে। আজকের দ্বিতীয় ইস্যু হলো মিলে গরমিল। আসলে স্কুলেই তো পুষ্টির ব্যবস্থা। বেশি সংখ্যক শিশুকে শিক্ষাঙ্গিনায় টেনে আনা, স্কুল ছুটের হার কমানো, খাদ্য সুরক্ষা, এই উদ্দেশ্যেই তো ইউপিএ 1 সরকারের সময় শুরু হয় এই মিড ডে মিল। ক্লাস 1 থেকে 8 পর্যন্ত দেওয়া দুপুরের খাবার। কিন্তু সেই খাবার যে মুখে তুলতে চাইছেন না এ রাজ্যের পড়ুয়ারা। প্রতি 5 জনের মধ্যে 2 জন খাচ্ছেন না মিড ডে মিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রিপোর্টে এই সব তথ্য উঠে আসছে। আরও দেখাই আপনাদের, একটু ডিটেলে দেখাই। বাংলায় মিড ডে মিল বিমুখ। কি দেখতে পাচ্ছি আমরা? গত শিক্ষাবর্ষে মিড ডে মিল খায়নি 40% পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 1,13,00,000 পড়ুয়া রয়েছে এবং 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 80 লক্ষ পড়ুয়া। সংখ্যাটা কতটা কমে গেল দেখলেন? 1 বছরে মিড ডে মিলে পড়ুয়ার সংখ্যা কমেছে 33 লক্ষ। এটা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে এই তথ্যই পাওয়া যাচ্ছে। কোন স্কুলে যদি 500 জন, প্রতিবেদন দেখি আমরা একটা। রাজ্যের মিড ডে মিল নিয়ে হাড় হিম করা তথ্য। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের মিটিংয়ে যে মিনিট প্রকাশ্যে এসেছে তা রীতিমতো ভয় ধরাচ্ছে। তার কারণ গত শিক্ষাবর্ষে 40% পড়ুয়াই বাংলার মিড ডে মিল খায়নি।
উদ্বৃত্ত চাল এবং বরাদ্দকৃত অর্থ যাচ্ছে কোথায়, কিভাবে তা ব্যবহার হয়েছে, এই প্রশ্ন তুলে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং 30শে জুনের মধ্যে এই উত্তর তলব করা হয়েছে রিপোর্ট আকারে। এবং রাজ্যের যে মিড ডে মিলের ভয়াবহ চিত্র, তাতে সবচেয়ে বেশি যে এফেক্টেড জেলা সেটা হচ্ছে কোচবিহার, তার সঙ্গে মুর্শিদাবাদ, মালদা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও প্রায় একই ছবি। কেন এমনটা হচ্ছে? রাজ্যের একাধিক স্কুলে মাত্র একজন শিক্ষক, ড্রপ আউট ক্রমশ বাড়ছে, কমছে ভর্তি, এমনটাই দাবি করা হয়েছে কেন্দ্রের রিপোর্টে। আর যা দেখে রীতিমতন রাজনৈতিক বিতণ্ডায় জড়িয়ে পড়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলনেতাও। আদপে বাংলার শিক্ষায় কি গভীর কোনো ক্ষত বসছে, প্রশ্ন তুলছেন শিক্ষাবিদরা। ছবিটা সত্যি উদ্বেগের, কিন্তু সমাধান কোন পথে, এই প্রশ্নটা যেরকম উঠছে, একই সঙ্গে আজকে আমাদের প্রথম ইস্যু যেমন ছিল সাবধান থাকুন, সতর্ক থাকুন। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH